এই গণহত্যার সাথে জড়িত খুনি হাসিনা, তার দোসর, গুলি চালানো পুলিশ কর্মকর্তা, র্যাব কর্মকর্তা, বিজিবি কর্মকর্তা সহ যারা যারা গুলি চালিয়েছে, যারা যারা হত্যা করেছে, গুম খুনের সাথে জড়িত ছিল, আয়নাঘর প্রতিষ্ঠা করেছে, যারা মিডনাইট ইলেকশন কায়েম করে গত 15-16 বছর ধরে ফেসিবাদী শাসন চালানোর সুযোগ করে দিয়েছে, যেই সকল মিডিয়া এই ফেসিবাদী আচরণকে বৈধতা দিয়েছে, যেই সকল কালচারাল অ্যাক্টিভিস্টরা এই সকল ফেসিবাদী আচরণের বৈধতা দিয়েছে, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ যারা প্রকাশ্যে এই গণহত্যার নেতৃত্ব দিয়েছে, তাদের প্রত্যেককে গ্রেপ্তার করবে, বিচারের মুখোমুখি করবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি গভর্নমেন্টের ছত্রছায়ায়, প্রশাসনের ছত্রছায়ায় অনেক খুনি লীগ নেতৃবৃন্দ গ্রেপ্তার হওয়ার পরে দেশ থেকে পালিয়ে গিয়েছে। আমরা আজকে এখানে সাক্ষাৎ দিয়ে এসেছিলাম। আপনারা জানেন গত 14 জুলাই 2024, 15 জুলাই 2024 এই 2 দিন এবং 16-17 জুলাই এই 4 দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে নির্মম হামলা চালানো হয়। আপনারা অডিও দেখেছেন এবং পত্রিকার কোট আছে, কোট আনকোট, যে মাকসুদ কামাল নিজে বলেছিলেন তৎকালীন বিশ্ববিদ্যালয়ের ভিসি যে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন যাতে পুলিশ আমাদের উপর হামলা করে। আপনারা দেখেছেন একটা কল রেকর্ড ফাঁস হয়েছে, যে কল রেকর্ডে তিনি বলতেছেন তিনি সাদ্দাম এবং ইনানকে নির্দেশ দিয়েছেন যাতে করে বহিরাগত ছাত্রলীগ, যুবলীগ এদেরকে নিয়ে আসে উত্তর দক্ষিণের, এবং তাদেরকে নিয়ে এসে শিক্ষার্থীদের উপরে নির্মম হামলা করে তাদেরকে দমানো হয়। এমনকি তিনি সেখানে প্রস্তুতির কথাও বলছেন যে তারা তাদের পর্যাপ্ত প্রস্তুতি সহ আসে। এবং আপনারা জানেন 14 জুলাই রাত্রে যখন শিক্ষার্থীরা তুবিকে আমিকে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে বের হয়ে এসেছিল, ঠিক তখনই যুবলীগের তৎকালীন সভাপতি মাইনুল হোসেন নিখিল এবং ছাত্রলীগের সেক্রেটারি মাইনুল হোসেন নিখিল, তারপরে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, ইনান, বিশ্ববিদ্যালয়ের সভাপতি সয়ন, সৈকত, এরা সম্মিলিতভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলা করার জন্য বাইরে থেকে ধারালো দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, গোলা বারুদ নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। এবং ওই দিন আল্লাহর অশেষ রহমত ছিল যে শিক্ষার্থীরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে বেঁচে যায়। এবং পরবর্তী দিনে 15 জুলাই যে রক্তাক্ত হামলা হয়েছে, এই হামলায় এই সাদ্দাম, ইনান তারা প্রকাশ্যে এই হামলা সংগঠিত করেছে, আর তাদেরকে আশ্রয় দিয়েছে এবং তাদেরকে নির্দেশ দিয়েছে, পথ বাতলে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামাল। আপনারা অডিও কলে দেখে শুনেছেন যে তার বাসায় বসে 14 তারিখ রাত্রে সন্ধ্যার পরে তার বাসায় বসে সাদ্দাম, ইনান, সৈকত, সয়ন তারা একসাথে বসে পরিকল্পনা করেছে কীভাবে শিক্ষার্থীদের এই আন্দোলনকে দমাবে, সেই পরিকল্পনা তারা করেছে। তো সেই বিষয়ে আমরা আজকে এখানে সাক্ষ্য দিতে এসেছি। আপনারা জানেন যে 2024-এর 5ই জুন পরিপত্র বাতিলের পরে ধীরে ধীরে আন্দোলনটি সংগঠিত হয় এবং যখন 14ই জুলাই শেখ হাসিনা যখন আন্দোলনকারীদেরকে রাজাকারের নাতিপুতি আখ্যা দেয়, তারপর থেকেই মূলত আন্দোলনটা অনেক বড় করে শুরু হয় এবং দানা বাঁধে। এবং ওই দিন রাতেই আমরা যখন বিশ্ববিদ্যালয়ে অবস্থান করি, এরপরে আমরা চলে যাওয়ার পরে রাতে 2টার দিকে কিন্তু ছাত্রলীগ আবার ক্যাম্পাসে ঢুকে এখানে একটা মহড়া দেয়, শিক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এবং সেদিন রাতে ভিসি তৎকালীন ভিসি মাকসুদ কামাল এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ একই সাথে তারা পরিকল্পনা নেয়, পরবর্তী দিন 15 জুলাই শিক্ষার্থীদের উপর হামলার নীল নকশা সেখানেই করা হয়। এবং 15 জুলাই মল চত্বরে আমাদের নারী শিক্ষার্থী বোনদের উপর হামলা হয়। এরপরে শহীদুল্লাহ হল এলাকায় শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের টোকাই বাহিনী হামলা করে। সেই জায়গায় আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপত্তায় আমরা সেখানে চাঙ্গারপুলে অবস্থান নেই। আমরা বাইরে থেকে লজিস্টিক সাপোর্ট নিয়ে আসার চেষ্টা করি। যে সকল সিএনজি ড্রাইভারের মাধ্যমে আমরা হয়তো লজিস্টিক সাপোর্টে কিছু লাঠিসোঁটা নিয়ে আসাই, সেই সিএনজি ড্রাইভারকেও তারা হামলায় তাকেও রক্তাক্ত করে। এবং এরপরেই কিন্তু শহীদুল্লাহ হল থেকে ছাত্রলীগকে বের করে দেওয়া হয়। এরপরে ঘটনা আপনারা জানেন যে 16ই জুলাই যখন আমরা শহীদুল্লাহ হলের সাইডে থেকে শহীদ মিনারে আন্দোলন করি, সেই সময়েও ছাত্রলীগের গুন্ডা বাহিনী টিএসসিতে অবস্থান করে। তাদের বিভিন্ন ছবিতে তাদের হাতে দেশীয় অস্ত্র দেখা গিয়েছিল। এবং 16 জুলাই রাতে 17 জুলাই যে প্রথম প্রহরে ছাত্রলীগকে যখন
বিভিন্ন হল থেকে বিতাড়িত করা হয়। এরপরে হল ভ্যাকেন্ট করা হয়। প্রত্যেকটা ইস্যুতে তৎকালীন ভিসি মাকসুদ কামাল ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে এই প্রত্যেকটা ডিসিশন নেন এবং গায়েবানা জানাজার পরবর্তীতে আমাদের উপর সেখানে টিয়ার শেল নিক্ষেপ করা হয়, সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস মেরে আমাদের শিক্ষার্থীদেরকে আহত করা হয়। আমরা সেই জায়গায় অনেকে আহত হই। এরপর থেকেই সন্ধ্যাবেলায় 6টায় হল ভ্যাকেন্ট করার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে এই প্রত্যেকটা ইস্যুর সাথেই যে ভিসি মাকসুদ কামাল, স্বৈরাচার খুনি শেখ হাসিনা এবং ছাত্রলীগ নেতৃবৃন্দ জড়িত থাকার বিষয়ে আমরা আজকে জবানবন্দি দিয়েছি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আজকে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তাদের আহ্বানে জবানবন্দি দিতে এসেছি। এখানে আমাদের ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, সাহিত্য সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং আমরা খুনি হাসিনার জুলাই বিপ্লবে যে আমাদের উপর গণহত্যা এবং শিশু হত্যা চালিয়েছে এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যেভাবে রক্তাক্ত করেছে সেটার জবানবন্দি আমরা আজকে দিতে এসেছি। আপনারা জানেন, হাসিনা যখন আমরা যৌক্তিক আন্দোলন করছিলাম, সেই যৌক্তিক আন্দোলনকে 14 জুলাই সেটাকে রাজাকারের সাথে তুলনা করেছিল এবং এর প্রেক্ষিতে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিটা হল থেকে তারা স্লোগান দিয়েছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগানে, এবং পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সেদিন মুখরিত হয়েছিল। সেদিন হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে নির্দেশ দিয়েছিল তাদেরকে দমন করার জন্য, শিক্ষার্থীদেরকে দমন করার জন্য এবং তাদেরকে বহিষ্কার করার জন্য, এবং ইতিমধ্যে একটা অডিও রেকর্ড ফাঁস হয়েছে। এবং ওই সময়ের বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামাল ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, ইনান, সৈকত এবং শয়ন সবাইকে তার বাসায় নিয়ে গিয়েছিল এবং বহিরাগত নিয়ে এসে শিক্ষার্থীদেরকে দমন করার জন্য নির্দেশনা দিয়েছিল এবং সেই নির্দেশনার অডিও আপনারা ইতিমধ্যে পেয়েছেন। পরবর্তী দিন 15 জুলাই রাজভাস্কর্যে আমাদের একটি শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের সন্ত্রাসীরা, যুবলীগের সন্ত্রাসীরা এবং বহিরাগত নিয়ে এসে আমাদের শিক্ষার্থীদের উপর নির্মমভাবে হামলা করেছিল। এবং যখন আমরা আমাদের আহত ভাই বোনদেরকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম ঢাকা মেডিকেলে, সেদিন আপনারা দেখতে পেয়েছেন ঢাকা মেডিকেলে দফায় দফায় আমাদের ভাই বোনদের উপর হামলা করা হয়েছিল। আমরা যখন যারা সিভিয়ার আহত আছে তাদেরকে নিয়ে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে যাচ্ছিলাম, সেখানেও আমাদের উপর হামলা করেছিল। এবং এই সকল হামলাগুলো মাকসুদ কামালের নির্দেশে এবং হাসিনার নির্দেশে, এবং ওই সময়ে এই হাসিনার ওভারঅল যে প্ল্যান, সে প্ল্যানের যারা সহযোগী ছিল ওবায়দুল কাদের এবং বাহাউদ্দিন নাসিম, যে এই এলাকার এমপি ছিল, তাদের নির্দেশে, এবং যুবলীগের যারা সভাপতি ছিল, মহানগর সভাপতি এবং ছাত্রলীগের মহানগর সভাপতি, সেক্রেটারি সহ সবার নির্দেশে। এবং ওই দিন আমাদের সায়েন্সের যে 3টা হল আছে, শহীদুল্লাহ হলে দফায় দফায় শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছিল। চাঙ্কারপুল থেকে বহিরাগত নিয়ে এসে আমাদের ভাই বোনদের উপর হামলা করা হয়েছিল। তো পরবর্তীতে 16 জুলাই আমরা আমাদের শহীদ মিনারে কর্মসূচি দিয়েছিলাম এবং এই শহীদ মিনারের কর্মসূচিতে ছাত্রলীগের সন্ত্রাসীরা, যুবলীগের সন্ত্রাসীরা এবং খুনি হাসিনার পেটোয়া বাহিনী চাঙ্কারপুল থেকে দফায় দফায় আমাদের উপর হামলা করেছিল এবং ওই দিন অনেকেই চাঙ্কারপুলে সেদিন আহত হয়েছিল। এবং সায়েন্স ল্যাবেও সেদিন যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ছিল, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ছিল, সেদিন তাদের উপর হামলা করা হয়। এবং 15 জুলাই রাতে নটরডেম কলেজের কিছু শিক্ষার্থীদেরকে অ্যারেস্ট করে নিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দুমকি দেওয়া হয়। 16 জুলাই যখন আমরা প্রোগ্রাম করছিলাম শহীদ মিনারে, একই সময়ে রংপুরে আমাদের আবু সাইদের উপর হামলা হয় এবং চট্টগ্রামে ওয়াসিম শান্তর উপর হামলা হয় এবং পরবর্তীতে আমরা জানতে পারি তারা শহীদ হয়। এবং ওই দিন 16 জুলাই 6 জন সারা দেশে মুক্তিকামী ছাত্র জনতা শহীদ হয়। এর প্রেক্ষিতে আমরা 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাইবানা জানাজা দিয়েছিলাম এবং সেই গাইবানা জানাজা বিসির যে আমাদের বিসি চত্বর আছে, সেই বিসি চত্বরেই কর্মসূচি দেওয়া হয়। সেই বিসি চত্বরের গাইবানা জানাজা কর্মসূচিতে ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং খুনি হাসিনার পেটোয়া বাহিনী দফায় দফায় সেদিন আমাদের উপর হামলা করেছিল এবং এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছিল। তখন আমরা সামগ্রিকভাবে সবার সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা এই ক্যাম্পাসে অবস্থান করব। এই হাসিনার পতন না হওয়ার পর্যন্ত আমরা আমাদের আন্দোলন আমরা জারি রাখব। পরবর্তীতে ক্যাম্পাস শিক্ষার্থীদেরকে জোরপূর্বক ক্যাম্পাস ছাড়তে বাধ্য করা হয় এবং শিক্ষার্থীরা যখন ক্যাম্পাস ছেড়ে যাচ্ছিল, ছাত্রলীগের সন্ত্রাসীরা শাহবাগে আমাদের ভাই বোনদের উপর হামলা করে এবং এদিকে কাটাপনের ওইখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা বিজয় একাত্তর হল ছাত্রলীগের সন্ত্রাসী ইউনুসের নেতৃত্বে অসংখ্য শিক্ষার্থীদের উপর হামলা হয়। পলাশীর ওইখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করে। এভাবে বিভিন্ন প্রান্তে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলা করা হয়। তো
তো এই সকল ঘটনা প্রবাহগুলো এবং যখন ক্যাম্পাস বন্ধ হয়ে যায় 18 জুলাই, আপনারা জানেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নির্মমভাবে নির্যাতন করা হয় এবং 18 জুলাই ঢাকার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমাদের অসংখ্য ভাই বোনরা সেদিন শহীদ হয়েছিল।